নমস্কার বন্ধুরা, আমরা জ্যোতিষ শিক্ষার পাঠ তো নিয়ে চলছি, তার সঙ্গে আমরা কুষ্ঠি বিচার কিভাবে করতে হয় অলরেডি সেটা নিয়ে আমি দুটো ভিডিও ছেড়েছি। এটা 3 নম্বর ভিডিও। অর্থাৎ এটা যাতে আপনাদের মনে না হয় যে শুধু জ্যোতিষ শিখেই যাচ্ছি কিন্তু কুষ্ঠি বিচার কবে করব, কুষ্ঠি বিচার করা কবে থেকে শিখব, কবে শেখানো হবে কুষ্ঠি বিচার করা, সেটা যাতে মনে না হয় তার জন্য আমি কুষ্ঠি বিচারের এটা অধ্যায় একটা প্লেলিস্ট তৈরি করেছি। সেখানে শুধু কুষ্ঠি বিচার সম্পর্কে থাকবে। অলরেডি দুটো অধ্যায় আমি ছেড়ে দিয়েছি, যদি না দেখে থাকেন কুণ্ডলী বিশ্লেষণ 1, কুণ্ডলী বিশ্লেষণ 2 বলে আমি ছেড়েছি। যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। তো আজকে আমরা এই কুষ্ঠি বিচারের তৃতীয় যে অধ্যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। কোনো এক পত্রিকা আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম এবং সেখানে আমি দেখেছিলাম যে কিভাবে স্বাস্থ্য মানে লগ্ন দ্বারা আমরা বুঝতে পেরেছিলাম স্বাস্থ্য কিভাবে সেই জাতকের পীড়িত হচ্ছে, এবং পঞ্চম স্থান দেখেছিলাম সন্তান ভাব কিভাবে পীড়িত হচ্ছে সেটা আমরা দেখেছিলাম D1 চার্টে মানে লগ্ন চার্টে। তো সেটাই নবমাংশ চার্টে মানে D9 চার্টে কিভাবে দেখতে হয় সেটাই আজকের আমাদের বিষয়। ঠিক আছে, সুতরাং ভিডিওটা পুরোটা দেখবেন, একদম মিস করবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং এখনও যদি ভিডিও দেখেছেন আমার কিন্তু সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে গিয়ে অল অপশানটা দাবিয়ে দেবেন, এবং ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না। ঠিক আছে, তো চলুন দেখা যাক যে কুষ্ঠি বিচার কীভাবে করতে হয়। যে পত্রিকাটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা এখানে আমরা কিভাবে দেখব। তো প্রথমেই আমরা যেটা দেখব সেই জাতক বা জাতিকার স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করেছিলাম আমরা D1, এটা হলো D1 চার্ট, আর এটা হলো D9 মানে নবমাংশ। আমরা বর্গ ছক মানে ডিভিশনাল চার্ট সম্পর্কে বুঝেছি যে ষোড়শ বর্গ ছক হয়, তার মধ্যে নবমাংশ D9 চার্টের গুরুত্ব সব থেকে বেশি, এগুলো আমরা জেনেছি। সব কিছুই D9 থেকে চেক করতে হবে, এবং তার জন্য যদি অন্য কোনো ছক থাকে সেটাও আমাদের চেক করলে আরও ভালো হয়। ঠিক আছে, তো স্বাস্থ্য সম্পর্কে আমাকে D9 চার্টে আমি দেখেছিলাম যে সেই জাতক বা জাতিকার যে লগ্নে এখানে কন্যা লগ্ন ছিল, এখানে 1 লেখা মানে কন্যা লগ্ন, এখানে কন্যা রাশি হয়। কন্যা লগ্নের অধিপতি অষ্টমে চলে গেছিলো, দেখতে পাচ্ছেন অষ্টম লেখা 8 লেখা বুধ, এবং এইভাবে শুক্র এবং চন্দ্রের দৃষ্টি ছিল, এটা একটা ভালো দিক ছিল। এবং কারক রবিও অষ্টমে চলে গেছিলো, বুধ শনি এবং মঙ্গল দ্বারা পীড়িত, শনির সাথে শনি রবি এবং মঙ্গল 3টে গ্রহ দ্বারা পীড়িত একসাথে বসে রয়েছে, এবং মঙ্গল এখানে দৃষ্টি দিচ্ছে, এবং রবিও শনি মঙ্গল দ্বারা পীড়িত মানে শনির সাথে রয়েছে এবং মঙ্গল দৃষ্টি দিচ্ছে। এইভাবে কারক এবং লগ্নপতি কিন্তু পীড়িত হয়েছিল, সেগুলো আমরা জেনেছিলাম। শুধু ভাবটা শুভ ছিল বলে আমরা বলেছিলাম যে জাতকের মানে লাইফ চলবে, স্বাস্থ্য খুব পীড়িত থাকবে, স্বাস্থ্য নিয়ে খুব ভুগতে হবে, শরীর রোগ ভোগ নিয়ে অনেক কিছু ভুগতে হবে, কিন্তু যেহেতু লগ্নের শুভ দৃষ্টি রয়েছে শুক্রচন্দ্রের তাই আমরা ঠিকঠাক চলতে পারবো। তো আমরা এটা দেখে নেব নবাংশ পত্রিকাও কি সেটা বলছে, সেটা একটু মিলিয়ে নেব। তো নবাংশ পত্রিকা দেখার জন্য কি করতে হবে, আমাকে দেখতে হবে D1-এর যে জিনিসগুলো ছিল সেগুলো D9-এ কী পরিস্থিতি আছে। মানে আমাকে 1 নম্বর দেখতে হবে D1-এ যে ভাবটা ছিল, যে রাশিটা ছিল সেটা D1-এ D9-এ কোথায় গেছে। তাহলে D1-এ কী রাশি ছিল আমার, কন্যা লগ্ন মানে কন্যা রাশি ছিল লগ্নে, তাই তো আমরা স্বাস্থ্য সম্পর্কে পড়ছি মানে লগ্ন সম্পর্কে। তাহলে এই কন্যা লগ্ন এখানে কোথায় গেছে 6 নম্বরে, দেখুন এখানে 6 লেখা, এখানে কন্যা রাশি হয় 6 লেখা, তাহলে এইটা ভালো হয়নি। তার মানে এখানে যে জিনিসগুলো আমি দেখেছিলাম যে লগ্ন পীড়িত, লগ্নপতি পীড়িত, কারক পীড়িত, এখানে একটু সমর্থন পেয়ে গেলাম। এরপরে আমি দেখব যে D1-এর লগ্নপতি D9-এ কোথায় গেছে। D1-এর সব জিনিস D9-এ কোন পরিস্থিতিতে রয়েছে সেগুলো আগে দেখব। তাহলে D1-এর লগ্নপতি বুধ এখানে অষ্টমে ছিল, শনি দ্বারা পীড়িত, রবি দ্বারা পীড়িত, মঙ্গল দ্বারা পীড়িত এবং অষ্টমে ছিল, মানে খুব খারাপভাবেই পীড়িত ছিল। এখানে একটু দেখে নেব বুধ এখানে লগ্নে চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে নবাংশ পত্রিকায় মেষ লগ্নের পত্রিকা তৈরি হয়েছিল, কিভাবে তৈরি করতে হয় নবাংশ পত্রিকা সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে, কিভাবে নবাংশ পত্রিকা তৈরি করতে হয়। তো আমরা দেখেছিলাম যে সেখানে মেষ রাশির লগ্ন হচ্ছে সেই জাতক বা জাতিকার। তো বুধ এখানকার D1-এর লগ্নপতি এখানে কোথায় গেছে, লগ্নে চলে গেছে, কেন্দ্রস্থানে চলে গেছে। তার মানে বুধ এখানে কোনো না কোনো জায়গায় প্রোগ্রেস করেছে, উন্নতি করেছে নিজেকে, অষ্টম থেকে উঠে গিয়ে লগ্নে কেন্দ্রস্থানে গেছে, এটা ভালো হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা দেখব কারকটা আমাকে এখানে কেন লিখলাম, কারণ কারক লগ্নের কারক এখানেও যা এখানেও তা। ঠিক আছে, তো লগ্নের কারক বা নবাংশের কারক একটাই হয়, স্থির কারক।
এমন নয় যে D1-এর কারক আলাদা, D9-এর কারক আলাদা, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো কারক যেহেতু একই দুজনের, সেক্ষেত্রে আমি এখানে লিখলাম। তো কারককে, লগ্নের স্বাস্থ্যের কারককে সূর্য, রবি, তাই তো। তো রবি এখানে কোথায় রয়েছে? রবি এখানে দেখেছিলাম যে অষ্টমে রয়েছে, শনি দ্বারা পীড়িত, মঙ্গল দ্বারা পীড়িত, এবং অষ্টম ঘর ত্রিক স্থানে ছিল, ঠিক আছে। তো এইখানে কোথায় রয়েছে? রবি এখানে চলে গেছে চতুর্থ ঘরে, তার মানে কেন্দ্রস্থানে চলে গেছে। চতুর্থ ঘর মানে কেন্দ্রস্থান, মানে রবিও এখানে কোনো না কোনোভাবে কিছুটা প্রোগ্রেস করেছে। এবং এখানে যে বুধ দেখলাম লগ্নপতি, এখানে বুধ কোথায় ছিল? মেষ রাশিতে ছিল, অষ্টম ঘরে। এখানেও মেষ রাশিতে গেছে, কিন্তু 1 নম্বর ঘরে এসছে, মানে তার মানে কি বর্গোত্তম হয়েছে। যদি কোনো গ্রহ D1 চার্টে যেই রাশিতে রয়েছে D9-এও সেখানে যায়, সেটাকে বলে বর্গোত্তম। এটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি, ঠিক আছে। তো এখানে বুধ দেখলাম এবং লগ্নপতি মানে বুধকে দেখলাম এবং কারক দেখলাম, এই পরিস্থিতিতে রয়েছে। শুধু রাশিটা দেখলাম যে 6 নম্বরে চলে গেছে। 6, 8, 12 এগুলো অশুভ ঘর, এবং 6 নম্বর ঘরকে অশুভ এবং দুঃখস্থান দুটোই বলা হয়। মানে 50% এর মধ্যে অশুভ ভাবের কারকত্ব রয়েছে, 50% দুঃখস্থানের কারকত্ব রয়েছে। তাই 6 নম্বর ঘরকে অশুভ এবং দুঃখস্থান, দুস্থান, ত্রিক ভাব দুটোই বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি দেখে নেব যে এইখানে D9-এর পরিস্থিতি D1 থেকে কোথা থেকে এসছে। তাহলে D1-এ যে লগ্ন হয়েছে, রাশি হয়েছে, D1-এ যে রাশিটা তৈরি হয়েছে এখানে, সেটা লগ্নের কোথা থেকে এসছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে D9-এ কি রাশি রয়েছে? মেষ রাশি। D1-এর কোথা থেকে এসছে? অষ্টম স্থানে ছিল মেষ রাশি, সেটা D1-এ মানে লগ্ন তৈরি হয়েছে। মানে এটাও একটা খারাপ ইঙ্গিত আমরা এখানে পেয়ে গেলাম। মানে জাতক যে রোগ ব্যাধিগ্রস্ত থাকবে, শরীর নিয়ে ভুগতে হবে, সেটা দুটো জায়গায় আমরা প্রুফ পেয়ে গেলাম। এক হলো এখানে কন্যা লগ্ন 6 নম্বরে চলে গেছে, কন্যা রাশি, এবং এখানে যে লগ্ন তৈরি হয়েছে সেটা অষ্টমের রাশি এখানে তৈরি হয়ে গেছে। তো এখানে একটা সমর্থন পেয়ে গেলাম। তার মানে আপনি এইভাবে ক্রস চেক করতে পারেন যে আপনি যেটা ভাবছেন বা বলতে যাচ্ছেন সেটা কি সঠিক, নাকি এর মধ্যে কিছু অন্যরকম আছে, সেটা D9 থেকে আপনি ক্রস চেক করে নিতে পারছেন। আচ্ছা, এইবার দেখুন D9-এর লগ্নপতি কে রয়েছে, সে কোথায় বসে রয়েছে। D9-এ কোথায় বসে রয়েছে? D9-এর লগ্নপতি D9-এ কোথায় বসে রয়েছে? D9-এর লগ্নপতি এখানে কে? মেষ রাশি লগ্ন। তাহলে এখানকার লগ্নপতি কেন্দ্রস্থানে বসে রয়েছে মঙ্গল। তাহলে এটা ভালো হয়েছে। এখানে দেখেছিলাম মঙ্গল ত্রিকোণে বসেছিল, এটা ভালো ছিল, অসুবিধা নেই। কিন্তু এখানেও কেন্দ্রস্থানে এসছে, কোনো প্রবলেম নেই, সমস্যা নেই, ঠিক আছে। তো যাই হোক, এখানে লগ্নপতি মঙ্গল কেন্দ্রস্থানে এসছে, এটা একটা ভালো প্রোগ্রেস করেছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে জাতক বা জাতিকা রোগ ব্যাধিগ্রস্ত হলেও, শরীর বিভিন্ন দিক থেকে পীড়া থাকলেও জাতকের লাইফ এন্ড হবে না, সমাপ্ত হয়ে যাবে না। এই জিনিসটা আমরা বুঝতে পারলাম কিভাবে, নবাংশ পত্রিকায় কিছু পরিস্থিতি ভালো দেখতে পারলাম। এবং D1-এও আমরা দেখেছিলাম যে লগ্নের উপর শুক্র এবং চন্দ্রের দৃষ্টি রয়েছে, সেটাও আমরা এখানে কিন্তু দেখতে পেলাম, যার জন্য লাইফ কিন্তু এন্ড হবে না। এর থেকে বেশি যদি আপনি দেখতে চান, আপনি অষ্টম ঘর দেখে নিন। এখানকার অষ্টম ঘর আয়ু, তাহলে আয়ুস্থান নবাংশ পত্রিকা দেখে নিন। তো এখানকার আয়ুস্থান কি রয়েছে? বৃশ্চিক রাশি, তাহলে এখানে মঙ্গলের রাশি। তাহলে এখানে কোনো গ্রহ খারাপ, শুভ বা অশুভ কোনো গ্রহ বসে নেই, এবং মঙ্গল কেন্দ্রস্থানে গেছে, তাহলে এটাও ভালো হয়েছে। এর থেকে যদি আরও বেশি দেখতে চান, তাহলে আয়ুষ মানে প্রথম শ্রেণীর আয়ুষ্কারক এবং মারক গ্রহ যাকে বলা হয় শনিদেব, সেই শনিদেবকে দেখে নিন কোথায় রয়েছে। শনিদেব এখানে নবম স্থানে গেছে, ত্রিকোণ স্থানে। এখানে ছিল অষ্টমে শনিদেব, খারাপ জায়গায় চলে গেছিল, এখানে নবম স্থানে, মানে এখানে শনিদেবও মানে কারকও প্রোগ্রেস করেছে। তার মানে এটুকু বুঝতে পারছি যে শনি থেকে আমরা বুঝতে পারলাম যে লাইফ এন্ড হবে না, বোঝা গেল। তা আমরা এইভাবে কিন্তু D1-এর রাশি D9-এ কোথায় গেছে, D1-এর লগ্নপতি D9-এ কোথায় গেছে, D1-এর সব কিছু আমরা D9-এ দেখলাম এবং কারক দেখলাম। এবার দেখব D9-এর রাশি D1-এর কোন রাশির থেকে এসছে, মানে কত নম্বর ঘরের রাশি ছিল, এবং তারপরে দেখব D9-এর যে লগ্নপতি সে D9-এ কোথায় রয়েছে, তার পরিস্থিতি খারাপ না ভালো। যদি এখানে মঙ্গল 6, 8, 12-তে চলে যেত, তাহলে এখানেও আরও খারাপ হয়ে যেত, তাই তো। তাহলে এটা আপনারা বুঝতে পারলেন। এইবার আমরা চলে আসি সন্তান, পঞ্চম স্থান, যেটা সন্তান স্থান বলা হয়েছিল, সন্তান সম্পর্কিত যে প্রশ্ন, সেটা সম্পর্কে আমরা ভিডিও দেখেছিলাম কুণ্ডলী বিশ্লেষণ 2-তে। সেটা দেখব D9 সমর্থন করছে কিনা। সেখানে আমরা দেখেছিলাম যে সন্তান স্থান মানে 5 নম্বর স্থানে মঙ্গল এবং রাহু বসে রয়েছে। মঙ্গল অষ্টমের অধিপতি হয়ে পঞ্চমে বসে রয়েছে, মানে অষ্টমের প্রভাব
পঞ্চমে দেবে, এটুকু বোঝা যাচ্ছে, মানে খারাপ ঘরের অধিপতি মঙ্গল, এটুকু বোঝা যাচ্ছে। এবং পঞ্চম স্থানে মকর রাশি হয়, পঞ্চম স্থানে মকর রাশির অধিপতি অষ্টমে চলে গেছে, তার মানে এটা অশুভ যোগ তৈরি হয়েছে। অষ্টমের সঙ্গে যদি কেন্দ্র ত্রিকোণের রাশির বিনিময় হয় সেটা খারাপ যোগ বলা হয়। কেন্দ্রের সঙ্গে ত্রিকোণের একে অপরের ঘরে চলে গেলে সেটা যেমন রাজযোগ বলা হয়, সেরকম কেন্দ্র ত্রিকোণের সঙ্গে যদি ত্রিকভাবের রাশি পরিবর্তন হয় সেটাকে দুর্যোগ, খারাপ যোগ বলা হয়। ঠিক আছে, তাহলে মঙ্গল চলে এসছে শনির রাশিতে, শনি চলে গেছে মঙ্গলের রাশিতে, এটা খারাপ যোগ। তাহলে পঞ্চম স্থানে মঙ্গল রাহু বসে রয়েছে, বিভিন্ন জ্যোতিষরা যা বলে থাকেন অঙ্গারক যোগ বা যা কিছু, মঙ্গল রাহু একসাথে বসে রয়েছে, এটা খারাপ যোগ তৈরি হয়েছে। এখানে আবার মঙ্গলের উপর শনির দৃষ্টিও রয়েছে, কিন্তু একটা জিনিস এখানে দেখেছিলাম যে মঙ্গল তুঙ্গস্থ রয়েছে, আবার শনির দৃষ্টি রয়েছে নিজের ঘরে, এই জিনিসগুলো দেখেছিলাম। সুতরাং এটুকু বুঝেছিলাম যে মঙ্গল অষ্টমের অধিপতি হয়ে এখানে বসেছে, যখন মঙ্গল পীড়িত করছে এবং রাহু রয়েছে এখানে, এই পঞ্চম স্থান পীড়িত এবং এখানকার অধিপতি অষ্টমে চলে গেছে, তার মানে বুঝতে পারছি যে সন্তান সম্পর্কিত সমস্যা রয়েছে। এখন সন্তান হবে কি হবে না সেটা এখন প্রশ্ন। দেখুন মঙ্গল আর যাই হোক অষ্টম থেকে যেহেতু পঞ্চমে এসছে, ক্ষতি তো করবেই, অষ্টমের অধিপতি হয়ে খারাপ তো করবেই, প্রবলেম তো করবেই, কিন্তু এটাও দেখতে হবে ঘরটাকে কিছুটা হলেও মজবুত করে দিয়েছে, কারণ এখানে তুঙ্গস্থ হয় মঙ্গল। আবার দেখুন শনির দৃষ্টি এখানে রয়েছে নিজের ঘরে, নিজের ঘরে যখন কোনো গ্রহ দৃষ্টি দেয় সেই ঘরকে ভালোই করে, মজবুত করে দেয়, তাই তো। কিন্তু খারাপ পরিস্থিতি অনেক রয়েছে, কিন্তু এটাও মানতে হবে খারাপ পরিস্থিতি অনেক থাকা সত্ত্বেও কিছু জিনিস আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। তাই আমরা এখানে আশা করছি যে এই জাতক বা জাতিকার সন্তানের সমস্যা তো হবে, কিন্তু হবে, এটুকু বোঝা যাচ্ছে। এবার এইটা যে আমি বিচার করলাম, এটা দেখে D9 সমর্থন করছে কিনা। তাহলে আমরা দেখব D1-এর রাশি D9-এ কোথায় গেছে। তাহলে D1-এ এখানে মকর রাশি ছিল, এই মকর রাশি D9-এ কোথায় গেছে, D9-এর 10 নম্বর ঘর, ত্রিকোণে ছিল, কেন্দ্রতে গেছে, কোনো সমস্যা নেই, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা এইবার দেখব D1-এর লগ্নপতি, লগ্নপতি না এখানে হবে ভাবপতি, কারণ এটা লগ্ন দেখছি না আমরা, পঞ্চম দেখছি, তাহলে এটা হবে D1-এর ভাবপতি, পঞ্চম ভাবপতি। পঞ্চম ভাবপতি কোথায় গেছে, মকর রাশির অধিপতি শনিদেব কোথায় গেছে, ত্রিকোণ স্থানে, শনিদেব ত্রিকোণে চলে গেছে। দেখুন ছিল অষ্টমে, চলে গেছে ত্রিকোণে, এখানে মঙ্গল শনির ওপর দৃষ্টি দিচ্ছিল, রবির দ্বারা প্রভাবিত ছিল। শনি এক তো পঞ্চম থেকে অষ্টমে গেছেই, তার মধ্যে রবি অশুভ গ্রহের সাথে রয়েছে এবং মঙ্গলের দৃষ্টি শনির ওপর রয়েছে, মানে নানান রকমভাবে অসুবিধার মধ্যে পড়ে গেছিল পঞ্চম স্থানের অধিপতি, এবং অষ্টমে চলে গেছিল। এখানে দেখুন শনি অষ্টম থেকে বেরিয়ে অশুভ গ্রহের, দুটো অশুভ গ্রহের প্রভাব থেকে বেরিয়ে এসছে, অষ্টম থেকে বেরিয়ে এসছে এবং ডাইরেক্ট ত্রিকোণ মানে শুভ স্থানে এসছে এবং পুরুষোত্তম হয়েছে। যখন কোনো গ্রহ D9 চার্টে বৃহস্পতির রাশিতে থাকে, ধনু বা মীন রাশিতে, তখন সেই গ্রহকে পুরুষোত্তম বলা হয়। তার মানে শনি এখানে প্রোগ্রেস করেছে, উন্নতি করেছে, তার মানে বোঝা যাচ্ছে জাতক বা জাতিকা সন্তান তার হবে, এটুকু বোঝা যাচ্ছে, পজিটিভিটি দেখা যাচ্ছে, কারণ রাশি ঠিকঠাক জায়গায় রয়েছে, ত্রিকোণ স্থানে ত্রিকভাবে যায়নি, এবং এই রাশির অধিপতি শনিদেবও ভালো পরিস্থিতিতে রয়েছে। তাহলে D1-এর ভাবপতি দেখে নিলাম। এবার দেখে নেব D9-এর রাশি D1 থেকে কোথা থেকে এসছে। D1-এ যে পঞ্চম রাশি, সেই পঞ্চম রাশি সিংহ রাশি, এখানে কোথা থেকে এসছে, এখানে সিংহ রাশি এসছে 12 নম্বর ঘর থেকে, দ্বাদশ ঘর থেকে। এখানে দেখুন দ্বাদশ লেখা, 12 লেখা, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমি যে বলেছিলাম, আমরা যে শিখেছিলাম যে সন্তান প্রাপ্তিতে সমস্যা হবে, সন্তানের জায়গা পীড়িত হয়ে রয়েছে, শনিকে দেখে এখানে মঙ্গল বসে রয়েছে, এই পরিস্থিতি দেখে, তার মানে এখানে কিন্তু চলে আসলো প্রুফ, দ্বাদশ স্থানের রাশি পঞ্চম স্থানে চলে এসছে। এইবার দেখব D9-এর লগ্নপতির জায়গায় এখানে ভাবপতি দেখা হবে। আমরা কোন ভাবপতি দেখছি, পঞ্চম ভাবপতি। তাহলে D9-এর ভাবপতি পঞ্চম স্থানের যে রাশি রয়েছে সেই রাশির অধিপতিকে ভাবপতি বলছি। তাহলে এখানে রবি আছে, রবি এখানে কেন্দ্র স্থানে এসছে, চতুর্থ স্থানে, এটা তো ঠিক, ভালো জায়গায় এসছে, অষ্টম থেকে বেরিয়ে শুভ জায়গায় আসছে। কিন্তু একটা জিনিস দেখুন, সন্তানের জন্য এটা কিন্তু খুব একটা শুভ ব্যাপার নয়, কারণ তার নিজের রাশি থেকে দ্বাদশে রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে নিজের রাশি থেকে দ্বাদশে রয়েছে, এটা কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি হয়নি। তার মানে বোঝা যাচ্ছে যে জাতকের তো সন্তান ভাব পীড়িত,
কিন্তু যেহেতু কিছু জায়গায় আমরা ভালো দেখতে পাচ্ছি, তার মানে এই জাতক বা জাতিকার সন্তান সমস্যা তো হবে, কিন্তু সন্তান যে হবে না, সন্তান থেকে বঞ্চিত থাকবে, এটা মানে এটা বলা যাবে না। কারণ যেহেতু শনি এখানে প্রোগ্রেস করেছে, এখানকার রাশি কেন্দ্রস্থানে এসছে, কিছুটা এখানে ডেভেলপ করেছে, তাই এখানে রবি যাই হোক দ্বাদশে এসছে, নিজের থেকে দ্বাদশে এসছে ঠিকই, কিন্তু কেন্দ্র ত্রিকোণ ত্রিক ভাব থেকে বেরিয়ে চলে এসছে অষ্টম থেকে, সেটা আমরা বুঝতে পারছি। তো এইভাবে যে কোনো জিনিস আপনি কিন্তু ক্রস চেক করতে পাচ্ছেন, নবমাংশ পত্রিকায় চেক করতে পাচ্ছেন। এরপরে যদি আপনি আরও দেখতে চান তাহলে দেখুন যে পঞ্চম স্থানের কারক গ্রহ, আমরা কারক এখানে কারক লিখেছিলাম, ওখানে কারক হিসাবে রবি ছিল, এখানে কারক হিসাবে কে? বৃহস্পতিকে দেখব। এখানে দেখুন বৃহস্পতি কারক গ্রহ এখানে কোথায় ছিল? এখানে বৃহস্পতি কারক গ্রহ ছিল 3 নম্বর ঘরে, মানে অশুভ ঘরে ছিল কারক গ্রহ, খুব একটা ভালো পরিস্থিতি নয়। 3, 6, 11 এগুলোকে অশুভ বলা হয়। এখানে কারক গ্রহ সপ্তমে চলে এসছে, কেন্দ্রস্থান, এটা ভালো রয়েছে, এটা খুব ভালো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তার মানে বৃহস্পতি কারকও এখানে প্রোগ্রেস করেছে, তার মানে সপ্তম স্থান পীড়িত হলেও জাতক বা জাতিকা সন্তান থেকে বঞ্চিত হবে না, সন্তান লাভ করবে। কিন্তু পীড়িত যেহেতু হয়েছে তাই এখানে সমস্যা কিন্তু করবেই। ঠিক আছে, তো এখানে আমরা দেখলাম। এবং যদি আরও কিছু দেখতে হয় তাহলে বৃহস্পতি থেকে পঞ্চম দেখুন। আমরা যেই জিনিসটা যেখান থেকে দেখা হয়, যেই ঘর থেকে দেখা হয়, কারকের তত নম্বর ঘর থেকে দেখব। অর্থাৎ আমরা যদি আয়ু দেখি, আয়ুর কারক গ্রহ শনি, এবং আয়ু কত নম্বর ঘর থেকে দেখা হয়? অষ্টম স্থান থেকে, তাহলে শনি থেকে অষ্টম দেখবেন। সন্তানের কারক গ্রহ বৃহস্পতি, সন্তান কত নম্বর ঘর থেকে দেখা হয়? পঞ্চম ঘর থেকে, তাহলে নবমাংশ পত্রিকায় বৃহস্পতি থেকে পঞ্চম দেখুন। 1, 2, 3, 4, 5, 11 নম্বর ঘর। 11 নম্বর ঘরে কোনো খারাপ গ্রহ বসে নেই, কোনো কিছু নেই, কোনো সমস্যা নেই, কোনোভাবে পীড়িত নয়, তার মানে সন্তান প্রাপ্তি হবে জাতক বা জাতিকার, এটুকু আমরা বুঝতে পারছি। এখন সন্তানের জন্য আরও কি কোনো বর্গছক রয়েছে, ডিভিশনাল চার্ট রয়েছে? হ্যাঁ, আর একটা রয়েছে, সেটা হলো D7, এটা আপনারা দেখতে পারেন, সপ্তমাংশ যেটাকে বলা হয়, D7 কিন্তু দেখা হয়। যাই হোক, D7 নিয়ে এখানে আর আলোচনা করছি না, সেটা নিয়ে পরে আমরা দেখব, বিভিন্ন ডিভিশনাল চার্ট নিয়ে পরে আরও শিখব। ঠিক আছে, এবার জাতক বা জাতিকা বলছেন যে তাহলে আপনি তো বললেন সন্তান প্রাপ্তি হবে, এখন সন্তান প্রাপ্তি কবে হবে? যখনই এই কবের প্রশ্ন আসবে, যে সন্তান কবে হবে, বা এই প্রবলেমটা কবে হবে, বা এই ভালো সময়টা কবে আসবে, তখন আমাদের কোথায় চলে যেতে হবে? তখন চলে যেতে হবে দশায়। এমন কোন গ্রহ রয়েছে যার দশায় সন্তান প্রাপ্তি হবে? এখন দশা সম্পর্কেও আমরা জানবো এবং দেখব যে কিভাবে কোন দশায় সন্তান প্রাপ্তি হচ্ছে, সেগুলো আমরা ভবিষ্যতে আরও ভিডিওর মাধ্যমে সেগুলো আমরা বিচার করে দেখব। তো এইভাবে কিন্তু আপনারা বুঝতে পারেন। তো দেখতে থাকুন ভিডিও, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই ভিডিও কিন্তু দিচ্ছি। এই জ্যোতিষ শিক্ষার পাঠগুলো শিখতে কিন্তু অনেক টাকা খরচা করে অনেকে শেখেন, আমি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। তার পরিবর্তে আপনি কি করবেন? আপনার থেকে আমি কোনো ফিজ নিচ্ছি না, আপনি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ভিডিও ভালো না লাগলে লাইক করার দরকার নেই, ভিডিও দেখারও দরকার নেই, কিন্তু ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, এটুকুই আপনাদের কাছে অনুরোধ। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।